মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইলিট ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর যে গ্রুপ বি ইউনিট 1 এর যে বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় সম্বন্ধে জেনে নিই। সেই বিষয়টা কি আমরা সকলেই জানি বা তোমরা সকলেই জানো যে একাদশ শ্রেণীতে আমাদের যে পাঠ্যক্রমটা আছে বা আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে আমাদের দুটো বিষয় আছে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ এ তে আমাদের দুটো ইউনিট এবং গ্রুপ বি তে আমাদের দুটো ইউনিট। তো গ্রুপ এ এর দুটো ইউনিটের মধ্যে যে ফার্স্ট ইউনিট শিক্ষার ধারণা বা অর্থ, তার মধ্যে 3টে সাব ইউনিট আছে এবং শিক্ষার বিভিন্ন রূপ, সেই বিষয়টা আছে গ্রুপ এ তে। এবং গ্রুপ বি তে আমাদের যে সিলেবাসে যে বিষয়টা আছে সেই বিষয় হচ্ছে শিক্ষা দর্শন। গ্রুপ বি তে ইউনিট 1 এ আছে শিক্ষা দর্শন এবং ইউনিট 2 তে আছে তোমাদের সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষামূলক সমাজ বিজ্ঞান। তো আজকে আমরা তোমাদের সামনে গ্রুপ বি এর ইউনিট 1 যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করব। তো শিক্ষা দর্শন জানার আগে আমাদের শিক্ষা বিষয়টা কি এবং দর্শন বিষয়টা কি এটা আমাদের জানতে হবে। তো শিক্ষা বিষয়টা কি এটা আমরা অলরেডি ফার্স্ট ইউনিটে যে গ্রুপ এ এর ফার্স্ট ইউনিটে আমরা আলোচনা করেছি। তোমরা যদি আমাদের এই শিক্ষা অর্থ বা ধারণাটা সেই বিষয়টা সম্বন্ধে যদি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যাবে এবং আগের ভিডিওটা তোমরা দেখে নিবে। তো চলো আমরা শিক্ষা দর্শন সম্পর্কে জানার আগে দর্শন বিষয়টা কি সেই বিষয়টা জেনে নিই। শিক্ষা বিষয়টা কি আমরা তো জেনে গেছি, দর্শন বিষয়টা কি সেটা আমরা জেনে নিই। তো আমরা গ্রুপ বি এর অর্থাৎ এডুকেশন সিলেবাসে গ্রুপ বি এর যে ইউনিট 1 আছে সেই ইউনিট 1 এ যে সাব পার্ট এ আছে সেই এ বিষয়টা নিয়ে আলোচনা করবো। এ বিষয়ে তোমাদের কি কি বিষয় আছে, এখানে আছে শিক্ষা দর্শনের অর্থ, এটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা এবং শিক্ষা এবং দর্শনের সম্পর্ক। তো চলো শুরু করা যাক। তো শিক্ষা দর্শনের অর্থ জানার আগে প্রথমে আমাদের দর্শনের ধারণা থাকা দরকার। তো হোয়াট ইজ দর্শন বা হোয়াট ইজ ফিলোসফি, তো সে বিষয়টা কি? তো দেখো, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ আমাদেরকে জানতে হবে। তো দর্শন শব্দটি সাংস্কৃতিক দৃশ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দেখা বা অবলোকন করা, অর্থাৎ আমরা যে দেখছি সেটা হচ্ছে দর্শন। কিন্তু আদৌ প্রকৃত অর্থে দর্শনের অর্থ কিন্তু এটা নয়, শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আমি দর্শনের প্রকৃত অর্থ জানতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দর্শনের প্রকৃত অর্থ হচ্ছে এই যে বাস্তব জগৎ বা এই যে জগৎ যা কিছু আমরা দেখছি তার স্বরূপ যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আয়ত্ত করা বা যে কোনো বস্তু সম্পর্কে ডিটেলসে জানা, সেটা হচ্ছে দর্শন। যেমন ধরো আমরা এই পেনটা দেখছি, এই পেনটার কালার কিরকম, এই পেনটা দেখতে কিরকম, এর ওজন কিরকম, এই সমস্ত স্বরূপ কোন বস্তু সম্পর্কে স্বরূপ সর্বাঙ্গীন জ্ঞান অর্জন করাই হচ্ছে দর্শন। ফিলোসফি কথাটি গ্রিক শব্দ ফিলোসোফিয়া থেকে এসেছে, যেটি আবার দুটো শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ফিলোস এবং একটা হচ্ছে সোফিয়া। তো ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা, অনুরাগ বা ভালোবাসা বা ইংরেজিতে হচ্ছে লাভিং। কি বললাম? ভালোবাসা। এবং সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান বা উইজডম। তাহলে আমরা ফিলোসফি কথাটির যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখি তাহলে ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের বা প্রজ্ঞার প্রতি ভালোবাসা। এবার জ্ঞানের বা প্রজ্ঞার প্রতি ভালোবাসা, তো জ্ঞান বিষয়টা কি? হোয়াট ইজ নলেজ, অর্থাৎ নলেজ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে নলেজ বা জ্ঞান। তো জ্ঞানের প্রতি যখন আমাদের ভালোবাসা জন্মাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দর্শন। তাহলে আমরা কি যে কোনো জ্ঞান আমরা অর্জন করব? ধরো তোমাদের সামনে যদি একটা উদাহরণ তুলে ধরি, যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা সকলে জানি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জল আছে তো প্রত্যেকটা জায়গায় জল আছে, নদী, খাল, বিল, পুকুর, নালা, সমস্ত জায়গায় জল আছে। সমস্ত জল তো আমরা পান করি না, যে জলটা বিশুদ্ধ সেই জলটাই আমরা পান করি, তাই তো? ঠিক তেমনি যে নলেজটা আমাদের খাঁটি নলেজ, যে নলেজটা আমাদের পিওর নলেজ, পৃথিবীর
প্রত্যেকটা জায়গায় নলেজ আছে, কিন্তু যে নলেজটা আমাদের খাঁটি নলেজ, সেই নলেজটাই আমাদের জানতে সাহায্য করে একদম দর্শন। এবং তোমাদের সামনে যদি একটা ছোট্ট উদাহরণ তুলে ধরি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে বা খাঁটি নলেজ কোনটা বা কোনটা ইমপিওর নলেজ, কোনটা পিওর নলেজ এবং কোনটা ইমপিওর নলেজ। তোমাদের সামনে যদি একটা উদাহরণ দিই, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। ধরো একজন চাষি ধান কাটতে গেছে, কাস্তে নিয়ে অর্ধেক ধান কাটার পরে তখন কি হলো, তার একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছা হলো। তখন সে একটা গাছের নিচে বিশ্রাম নিতে বসলো। তখন কি হলো, তার যে কাস্তেটা আছে সেটা রোদ্রে হয়তো ফেলে চলে এসছে। তখন সে যখন আবার ধান কাটতে যাচ্ছে বিশ্রাম নেওয়ার পরে, তখন দেখছে কি কাস্তেটা প্রচুর উত্তপ্ত হয়ে আছে। তখন সে ভাবলো যে তার কাস্তের জ্বর হয়ে গেছে। তখন সে বিশাল কান্নাকাটি শুরু করে দিয়েছে কি আমার কাস্তের তো জ্বর হয়ে গেছে, আমার তো অনেক ধান কাটা বাকি আছে। তখন পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, তখন সে বলছে কেন কান্নাকাটি করছিস রে? তখন বলছে যে আমার কাস্তের তো জ্বর হয়ে গেছে, তো আমি আর বাকি যে ধানগুলো আছে সেই ধানগুলো কাটতে পারছি না। তো সেই জন্য সেই ব্যক্তি বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই পাশে পুকুর আছে, পুকুরে সেই কাস্তেটা জলে ডুবাও, তাহলে তোমার যে কাস্তের জ্বরটা সেরে যাবে। তখন সে একটা নলেজ পেলো যে পুকুরে ডোবালে জ্বরটা সেরে যায়। একদিন দেখা গেল তার বউয়ের জ্বর হয়ে গেছে। তখন সে ভাবছে ওর বউ ওকে বলছে যে আমাকে একটু ডাক্তারের বাড়ি নিয়ে চলো না, আমাকে অনেক জ্বর হয়েছে। তখন সে বললো আমি তো বড় ডাক্তার, চল আমি তোকে ঠিক করে নিয়ে আসছি। তখন তার বউকে পুকুরে বারবার চোবাচ্ছে। তার মানে কি, তার মধ্যে একটা ইমপিওর নলেজ চলে এসছে, ঠিকঠাক নলেজ সে পেল না। তো খাঁটি নলেজ পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ইলিট ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে 11 এর সমস্ত ক্লাস, সমস্ত নোটস, সমস্ত এমসিকিউ প্র্যাকটিস আমাদের এই ইলিট অ্যাপটি এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে এবং আমাদের সমস্ত ক্লাস এবং সমস্ত ইনফরমেশন গুলো ওখানে পেয়ে যাবে। তো চলো আমরা তাহলে কি জানলাম, ফিলোসফি কথাটির যে ভূতপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। তো যে কোনো জ্ঞান নয়, একদম প্রপার বা অ্যাকুরেট বা পিওর নলেজের প্রতি যে ভালোবাসা, সেটাই হচ্ছে আমাদের দর্শন। তো দর্শন সম্বন্ধে আমরা বিভিন্ন সংজ্ঞা তোমাদের আগে বলেছি যে বিভিন্ন মনীষীরা কি বলেছেন, সে বিষয়টা আমরা জেনে নেব। তো তাহলে প্রথমে আমরা জেনে নিই, গ্রিক দার্শনিক প্লেটো বলছেন যে দর্শনের মূল লক্ষ্য হলো বস্তুর শাশ্বত প্রকৃতির সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ কোন একটা বস্তু আছে, সেই বস্তুর প্রকৃতি বা তার বৈশিষ্ট্য বা কিরূপ, এই সমস্ত সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে দর্শন। তিনি এও বলছেন যে তার রিপাবলিক একটা গ্রন্থ আছে, তিনি বলছেন দর্শন হচ্ছে এমন একটা বিষয়, অর্থাৎ যে ব্যক্তি সকল প্রকার জ্ঞান অর্জনের ইচ্ছা আছে, যে ব্যক্তির সকল প্রকার জ্ঞান অর্জনের ইচ্ছা আছে বা ইচ্ছা রয়েছে এবং যিনি শেখার জন্য অত্যন্ত উৎসুক, যার জ্ঞান পিপাসা কখনোই সম্পূর্ণ হয় না, তিনি হচ্ছেন আসল দার্শনিক। অর্থাৎ তুমি হচ্ছে আসল দার্শনিক, কারণ তোমার মধ্যে শেখার ইচ্ছা আছে, তোমার মধ্যে জ্ঞান পিপাসা আছে, তোমাদের মধ্যেই এক দার্শনিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমাদের মধ্যেই যে জ্ঞান পিপাসা তোমাদের মধ্যে লুকিয়ে আছে। তার মানে কি, দর্শন হতে গেলে বা দার্শনিক হতে গেলে তোমার মধ্যে জ্ঞান পিপাসা থাকা প্রয়োজন, তোমার মধ্যে জ্ঞান জানার ইচ্ছা থাকা প্রয়োজন এবং যার কোনো কিছু জানার তোমাকে আগ্রহ অবশ্যই থাকা দরকার। তাহলে দর্শন বিষয়টা কি, দর্শন হচ্ছে বা প্লেটোর মতো দর্শন হচ্ছে যে এমন একটা বিষয় যেখানে একটা বস্তু সম্পর্কে প্রকৃত স্বরূপ জ্ঞান অর্জন করা যায়, এটা হচ্ছে দর্শন। এবার আমরা জেনে নেব যে অগাস্ট কোতের মতে, অগাস্ট কোত বলছেন দর্শন হচ্ছে সকল বিজ্ঞানের বিজ্ঞান। ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্স। এই যে আমরা এত সায়েন্স করছি, সায়েন্সেরও বাপ থাকে, তো ঠিক সায়েন্সেরই বাপ হচ্ছে আমাদের দর্শন। অর্থাৎ এই যে সায়েন্স বা বিজ্ঞান আমরা কিভাবে পাই? বিজ্ঞান হচ্ছে যখন কোনো বিষয় পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের মাধ্যমে আমরা সিস্টেমেটিক ওয়েতে কোনো বিষয় যখন আমরা পাই, সেটা হচ্ছে সায়েন্স। কিন্তু তারই ঊর্ধ্বে দর্শন হচ্ছে তারই
বা দর্শন বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে দর্শন। তাহলে দর্শন তাহলে কত একটা ব্যাপক ধারণা, তোমরা বুঝতে পারছো তো বিষয়টা কত ব্যাপক বা কতটা জায়গা জুড়ে আছে দর্শন। জীবনে প্রতিটি ক্ষেত্রে দর্শনের প্রয়োজন, তোমরা আস্তে আস্তে জানতে পারবে বিষয়টা কি দর্শনটা। তারপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন যে দর্শন হচ্ছে বাস্তব প্রকৃতির একটি যুক্তিপূর্ণ অনুসন্ধান, যে লজিক্যাল ইনকোয়ারি ইনটু দ্য নেচার অফ রিয়েলিটি, অর্থাৎ বাস্তব প্রকৃতির একটি যুক্তিপূর্ণ অনুসন্ধানই হচ্ছে বাস্তব প্রকৃতির একটা যুক্তিপূর্ণ অনুসন্ধানই হচ্ছে কি দর্শন। অর্থাৎ এই দর্শনের মাধ্যমে আমরা যুক্তি তর্কের মাধ্যমে কোনো বিষয়কে আমরা উপস্থাপন করি এবং প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি কি দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেটা সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান, বা দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেখানে জ্ঞানের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আলোচনা হয়, বা দর্শন হচ্ছে এমন একটা বিষয় যা বিশ্ব প্রকৃতির মধ্যে, যা বিশ্ব প্রকৃতির যে সামঞ্জস্য আছে বিশ্ব প্রকৃতি নিয়ে আলোচনা করে। দর্শন আমাদের উৎপত্তি নিয়ে আলোচনা করে। দর্শন আমাদের সৃষ্টি কিভাবে হলো, কেন আমরা পৃথিবীতে এলাম, এই কেন কখন কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর অন্বেষণ করে এই দর্শন। অর্থাৎ সত্যের উদ্ঘাটন করাই হচ্ছে দর্শন। তাহলে আমরা দর্শন বিষয়টা জেনে নিলাম। এবার আমরা শিক্ষা বিষয়টা আমরা জেনে গেছি। শিক্ষা বিষয়টা আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, আমরা জেনে গেছি। তাহলে আমরা শিক্ষা দর্শন, এই যে শিক্ষা এবং এই দর্শন, এই শিক্ষা দর্শনের অর্থটা কি? শিক্ষা দর্শন হচ্ছে কি বলতো, যে শাখা শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, পর্যবেক্ষণ করে ও গবেষণা করে, তাকে শিক্ষা দর্শন রূপে অভিহিত করা হয়। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে শিক্ষা দর্শনটা হচ্ছে দর্শনেরই একটা শাখা। এটা যদি একটা গাছ হয় আর এগুলো যদি একটা ডাল হয়, তাহলে এই ডালটাই হচ্ছে আমাদের শিক্ষা দর্শন। অর্থাৎ দর্শন যদি একটা গাছ হয়, তারই একটা শাখা হচ্ছে শিক্ষা দর্শন। তার মানে কি দর্শন হচ্ছে শিক্ষা দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে একটা শাখা, শিক্ষার একটা শাখা, যে শাখা শিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে সমস্যা সমাধান, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে শিক্ষা দর্শন। অর্থাৎ যদি আরো আমি সহজভাবে তোমাদের কাছে তুলে ধরি, তো সেই বিষয় এই শিক্ষা দর্শনটা হচ্ছে এমন একটা বিষয়, খুব সহজভাবে বোঝার চেষ্টা করবে। শিক্ষা দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেটা দর্শনের একটা শাখা, এবং দর্শনের যে সমস্ত নিয়ম, নীতি, প্রিন্সিপাল, তত্ত্ব বা থিওরি আছে, সেই থিওরি গুলোকে শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করা এবং শিক্ষাকে আরো বেশি উন্নত করা বা শিক্ষাকে আরো বেশি কার্যকরী করাই হচ্ছে শিক্ষা দর্শনের মূল লক্ষ্য। তাহলে কি বললাম আরেকবার ভালো করে বুঝে নাও, যে সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা দর্শন হচ্ছে এমন একটা শাখা, দর্শনের এমন একটা শাখা যে শাখা দর্শনের বিভিন্ন নিয়ম, নীতি, শৃঙ্খলা, তারপরে তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করে বা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে এবং শিক্ষাক্ষেত্রকে বা শিক্ষা প্রক্রিয়াকে আরো বেশি উন্নত করে তোলে। এটাই হচ্ছে শিক্ষা দর্শন। তো চলো শিক্ষা দর্শনের আমরা অর্থটা মানে এর সংজ্ঞাটা জেনে নিই। কি বলছেন? শিক্ষা দর্শন হচ্ছে দর্শনের, জন ডিউই বলছেন শিক্ষা দর্শন হলো দর্শনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ক্ষেত্র। শিক্ষা দর্শন হচ্ছে দর্শনের একটা সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ক্ষেত্র। তার কারণটা কি? তার কারণ হচ্ছে শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। দেখো, শিক্ষারও মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা বা অভিজ্ঞতা অর্জন করা। দর্শনেরও মূল কাজ বা মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানকে অর্জন করা বা সত্যের উদ্ঘাটন করা। ঠিক ওই জন্য বলছে শিক্ষা দর্শন হচ্ছে দর্শনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ক্ষেত্র। তার কারণ হচ্ছে শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞানটা অর্জিত হয়। নেক্সট, তো এবার আমরা জানবো শিক্ষা দর্শনের প্রকৃতি। তো প্রকৃতি বলতে প্রকৃতি বা বৈশিষ্ট্য, অর্থাৎ শিক্ষা দর্শনের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বা তার প্রকৃতিটা কি রকম, কি ধরনের শিক্ষা দর্শনটা কি অ্যাকচুয়ালি। ওর যে মেন বা প্রথম যে প্রকৃতি বা প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে সেতু বন্ধনকারীর ভূমিকা পালন করে শিক্ষা দর্শন। শিক্ষা দর্শন কি করে? সেতু বন্ধনকারীর ভূমিকা পালন করে। কিসের সেতু? কেমন সেতু? এটা যদি একটা শিক্ষা হয়, এই যে শিক্ষা আর দর্শন দুটো তো একটা ক্ষেত্র,
জ্ঞানের একটা ক্ষেত্র, জ্ঞানের দুটো ক্ষেত্র, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে এটা দর্শন। তো শিক্ষা দর্শন কি করছে, শিক্ষা দর্শন কি করছে, এই যে জ্ঞানের দুটো ক্ষেত্র, একটা শিক্ষা আর একটা হচ্ছে দর্শন, তার সেতু বন্ধন করে দিচ্ছে, এই দুটো বিষয়ের সঙ্গে মেল বন্ধন ঘটাচ্ছে। এটাই হচ্ছে তার মূল কাজ বা এটাই হচ্ছে তার মূল বৈশিষ্ট্য। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে শিক্ষা দর্শনের মূল বৈশিষ্ট্য বা মূল প্রকৃতি হচ্ছে, শিক্ষা দর্শন হচ্ছে সেতু বন্ধনকারী। কার কার মধ্যে সেতু বন্ধনকারী? সেটা হচ্ছে শিক্ষা এবং দর্শনের মধ্যে সেতু বন্ধনকারী, বা তাদের মধ্যে মিথস্ক্রিয়া ঘটানোর একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে, যে সেতু বন্ধন করার মাধ্যমে আমাদের শিক্ষা প্রক্রিয়াকে এবং আমাদের জ্ঞানকে, নতুন নতুন জ্ঞানকে ত্বরান্বিত করে বা আরো উন্নীত করে। নেক্সট পয়েন্ট, প্রয়োগমূলক দিক। প্রয়োগমূলক দিক বলতে আমরা কি বুঝি? প্রয়োগমূলক দিক বলতে আমরা প্রথমেই বললাম যে দর্শন আমরা কি করে, শিক্ষা দর্শনের মূল, শিক্ষা দর্শন বলতে কি বুঝি? শিক্ষা দর্শন হচ্ছে এমন একটা বিষয়, দর্শনের বিভিন্ন নিয়ম নীতি, থিওরি, তত্ত্ব, সেগুলোকে আমরা শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছি, এটাই তো শিক্ষা দর্শন। তার মানে কি, এটা হচ্ছে একটা প্রয়োগমূলক দিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি আছে এর। শিক্ষা দর্শন, দর্শন যে সমস্ত তত্ত্ব বা থিওরিগুলো, যে সমস্ত থিওরিগুলো আবিষ্কার করে, সেই থিওরিগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করি, সেটাকে আমরা মানে ব্যবহার করি। কি আদৌ যে থিওরিটা আবিষ্কার হলো, সেই থিওরিটা সত্য না সত্য নয়, সেই থিওরিটা বৈধ না বৈধ নয়, সেই দিকটাই আমরা এখানে যাচাই করার চেষ্টা করি। ওই জন্য শিক্ষা দর্শন হচ্ছে একটা প্রয়োগমূলক দিক। ওই জন্য শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, শিক্ষা দর্শন হচ্ছে একটা প্রয়োগমূলক দিক। অর্থাৎ এখানে আমরা দর্শনের বিভিন্ন তত্ত্ব বা থিওরিকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা প্রগতিশীল। প্রগতিশীল বলতে আমরা কি বুঝি? যে আমরা সকলেই জানি শিক্ষা প্রক্রিয়া একটা গতিশীল দিক, অর্থাৎ দর্শনও ঠিক একটা গতিশীল দিক। এবার শিক্ষা যেহেতু গতিশীল বা দর্শন যেহেতু গতিশীল, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রক্রিয়াটাও গতিশীল হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে আগেকার যুগে মানে মানুষের তো জিজ্ঞাসার অন্ত নেই, আমরা কেন এলাম, আমাদের জীবন কি, আদৌ আমাদের ঈশ্বর আছে না নেই, কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো কিছু জিজ্ঞাসার অন্ত নেই, বা আমাদের চাহিদা প্রতিনিয়ত আমাদের চেঞ্জ হতেই আছে। এই প্রতিনিয়ত চাহিদার চেঞ্জ হতেই আছে বা প্রতিনিয়ত চাহিদার যে পরিবর্তন হয়ে আছে, ওই জন্য দর্শনকেও বা শিক্ষা দর্শনকেও পরিবর্তন হতে হয়েছে। তাহলে শিক্ষা দর্শনের অবশ্যই একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে প্রগতিশীল, বা এটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। মানুষের চাহিদার উপর লক্ষ্য করে মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করা হয়, যে লক্ষ্যটা আমাদের নির্ধারণ করে দেয় দর্শন বা শিক্ষা দর্শন। ওই জন্য ওর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাও একটা প্রগতিশীল, অর্থাৎ এটা একটা গতিশীল ধারণা। নেক্সট, এটা সমাধান সূত্র উদ্ভাবন। এই যে আমরা এত সমস্যার সম্মুখীন হচ্ছি, এই যে আমরা আজকে বাড়ি আমরা এত সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্ত সমস্যার সমাধান করে দেয় এই শিক্ষা দর্শন। অর্থাৎ শিক্ষা দর্শন দর্শনের বিভিন্ন নিয়ম নীতিকে আমাদের এখানে প্রয়োগ করে, এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সমস্যার সমাধান হয়, যে আমি যে তোমাদের পড়াচ্ছি এবং তোমরা যে পড়ছো, তোমাদের মধ্যে তো অনেক সমস্যার সমাধান হয়। স্যার এটা কেন হলো, স্যার এটা কিভাবে হবে, এই সমস্ত সমস্যার সমাধান করে দেয় এই শিক্ষা দর্শন। তাহলে শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এটা হচ্ছে সমাধান সূত্র উদ্ভাবন করে দেয়। কিভাবে সমাধান করা যাবে কোন সমস্যার, সেই সমস্ত সমস্যার সমাধান আমাদেরকে খুঁজে বের করে দেয় এই শিক্ষা দর্শন। তারপরে আমরা জানবো এই যে শিক্ষা দর্শনের আদৌ আমাদের কি প্রয়োজনীয়তা আছে, বা শিক্ষা দর্শন বিষয়টা যে আমরা জানলাম, আমরা জেনে আমরা কি করবো, এর প্রয়োজনীয়তা বা কি। তো চলো আমরা জেনে নেব শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা। শিক্ষা দর্শনের যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে আমাদেরকে সাহায্য করে এই শিক্ষা দর্শন। তার কারণ হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য কি হবে, এই যে জ্ঞানের চাহিদা, আমাদের বৃত্তিমূলক চাহিদা, বিভিন্ন চাহিদা আমরা জানলাম, আমাদের মানুষের মতো মানুষ হওয়ার একটা চাহিদা বা মানুষের মতো মানুষ হওয়ার একটা লক্ষ্য, বা আমাদের জীবনে কি করব না করব এই নির্দিষ্ট লক্ষ্য আমাদেরকে নির্বাচন করে দেয় এই শিক্ষা দর্শন। অর্থাৎ আমরা ভবিষ্যতে কি হব, আমাদের লক্ষ্য কি হওয়া উচিত, এই প্রপার লক্ষ্য বা এক্স্যাক্টলি আমাদের জীবনে কোথায় সাকসেস আসবে, এই সমস্ত
লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করে দেয় এই শিক্ষা দর্শন। তাই শিক্ষা দর্শনের গুরুত্বপূর্ণ আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি। শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম বলে আমরা মনে করি। তারপরে আমরা জানবো পাঠ্যক্রম বা পাঠ্যসূচি প্রণয়নে। এই যে দেখো, আমরা শিক্ষার যে লক্ষ্যটা নির্ধারণ করব সেই অনুযায়ী তো আমাদেরকে পাঠ্যক্রম রচনা করা দরকার। অর্থাৎ আমরা কোন বিষয়টা আমাদের পাঠ্যক্রমে রাখবো। যদিও তোমাদের একটা উদাহরণে বলেছিলাম যে তুমি ডাক্তার হবে, তাহলে তোমার পাঠ্যক্রমে অবশ্যই ডাক্তারি বিভিন্ন বিষয়বস্তু থাকা প্রয়োজন। তো ঠিক তেমনি আমাদের পাঠ্যক্রম কোন বিষয়ে কোন জায়গায় বা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যর উপর লক্ষ্য রেখে নির্দিষ্ট পাঠ্যক্রম প্রণয়ন করতে সাহায্য করে আমাদের এই শিক্ষা দর্শন, যার মাধ্যমে আমাদের জীবনের নির্দিষ্ট চলার পথ বা আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারি। যে বিষয়গুলো আমরা অর্জন করব বা পাঠ্যক্রম হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারি বা যার উপর বিশেষ করে যার জ্ঞানটাকে আমরা অর্জন করে আমাদের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছায়। ঠিক তেমনি এই নির্দিষ্ট পাঠ্যক্রম বা কোন পাঠ্যক্রমটা নির্ণয় করলে আমরা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবো, সেই পাঠ্যক্রম আমাদেরকে প্রণয়ন করতে বা তৈরি করতে এই শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই জন্য একজন বিজ্ঞানী বলছেন, যিনি পাঠ্যক্রম প্রণয়ন করবেন তার অবশ্যই একটা সাউন্ড কম্প্রিহেন্সিভ ফিলোসফিক্যাল নলেজ থাকা অবশ্যই প্রয়োজন। তারপর হচ্ছে শিক্ষণ পদ্ধতি বিষয়টা কি? শিক্ষণ পদ্ধতি হচ্ছে হাউ টু টিচ, আমি কিভাবে শিক্ষা দেব। একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের শেখাবেন এবং ছাত্রছাত্রীরা যাতে ওই বিষয়টা খুব সহজভাবে আয়ত্ত করতে পারে বা খুব সহজভাবে সে যাতে বুঝতে পারে, সেই পদ্ধতিও নির্বাচন করে দেয় এই শিক্ষা দর্শন। তাহলে শিক্ষা দর্শনের গুরুত্ব কতটা আমরা তো বুঝতে পারছি, যে কিভাবে পড়ালে ছাত্রছাত্রীরা বুঝবে সেটাও আমাদের নির্বাচন করে দেয় এই শিক্ষা দর্শন, যার মাধ্যমে একটা শিক্ষার্থীকে কিভাবে বোঝালে বা কিভাবে পড়ালে তারা খুব সহজে বুঝবে সেই বিষয়টাও আমাদের নির্ধারণ করে দেয়। সেই জন্য আমাদের যে শিক্ষার জীবনে বা আমাদের এই শিক্ষাগত জীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম বলে পরিগণিত হয়। নেক্সট, শিক্ষক প্রশিক্ষণে। এই যে আমি যে শিক্ষক হয়েছি, অবশ্যই তো আমার ট্রেনিং প্রয়োজন। তোমরা সকলে জানো, প্রাথমিক বিদ্যালয়ে যদি কাউকে টিচার হতে হয় তাহলে তাকে একটা কোর্স করতে হয়। তো সে কোর্সের নাম কি? ডিএড। যদি হাই স্কুলে কেউ টিচার হতে যায় তাহলে তাকে কি করতে হবে? তাহলে বিএড কোর্স করতে হবে। ঠিক তেমনি শিক্ষক প্রশিক্ষণে যে সমস্ত বিষয়গুলো থাকা প্রয়োজন বা শিক্ষককে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে সেই বিষয়টাও আমাদের নির্ধারণ করে দেয় এই শিক্ষা দর্শন। সেই জন্য আমাদের শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসে, আমরা সকলেই জানি। সেই সমস্যা সমাধান ক্ষেত্রেও আমাদেরকে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করে এই শিক্ষা দর্শন, যার মাধ্যমে আমরা সমাধান পেয়ে সেটাকে আমরা শিক্ষা ক্ষেত্রে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে সেই সমস্যাটা অনায়াসে সলভ হয়ে যায়। এবং মূল্যায়ন কৌশল প্রয়োগ, অর্থাৎ এই যে মূল্যায়ন কৌশল, অর্থাৎ তোমরা যে এই যে পরীক্ষা দিচ্ছ বা তোমরা যে পরীক্ষা দিবে, তোমাদেরকে তো অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করা দরকার। সঠিকভাবে মূল্যায়ন যদি না করি তাহলে তোমরাই হয়তো একদিন বলবে আমার খাতা ঠিকঠাক দেখেনি স্যার, বা আমার এটা হয়েছিল ওটা, বিভিন্ন ধরনের তোমরা এক্সকিউজ দিতে লাগবে কি আমার খাতা ঠিকঠাক ভাবে দেখা হয়নি, আমি রিভিউ করব। তো এই সঠিক মূল্যায়ন কৌশল নির্বাচন করতে বা সঠিক মূল্যায়ন কিভাবে মূল্যায়ন করলে একটা শিক্ষার্থীর সঠিক প্রোগ্রেস বা সঠিক যে ফলাফল সেই ফলাফলটা নির্বাচন করা যাবে বা সঠিক ফলাফলটা পাওয়া যাবে, সেই মূল্যায়ন কৌশলটাও আমাদেরকে প্রয়োগ করতে সাহায্য করে এই শিক্ষা দর্শন। সেই জন্য শিক্ষা দর্শনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই শিক্ষা ক্ষেত্রে। তাহলে আমরা প্রয়োজনীয়তা জানলাম, শিক্ষা দর্শনের কি প্রয়োজনীয়তা। এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেয় এই শিক্ষা দর্শন। কি কি লক্ষ্য নির্ধারণ করে আমি তোমাদের পরবর্তী স্লাইড গুলোতে আছে সেটা তোমাদের বলবো। তো শিক্ষার যে চরম লক্ষ্য, সেই লক্ষ্য নির্ধারণ করতে আমাদের সাহায্য করে এই শিক্ষা দর্শন। তারপরে আমরা কি জানলাম?
তারপরে আমরা জানলাম যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করে এই শিক্ষা দর্শন। তারপরে আমরা জানলাম যে মূল্যায়ন কৌশল, অর্থাৎ কিভাবে মূল্যায়ন করব বা কোন পদ্ধতিতে মূল্যায়ন করলে একজন শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন হবে বা সঠিক মূল্য বিচার করা হবে, একজন শিক্ষার্থীকে সঠিকভাবে যাচাই করা হবে, সেই পদ্ধতিটাও নির্বাচন করে দেয় এই শিক্ষা দর্শন। সেই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দর্শনের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা জানবো শিক্ষা এবং দর্শনের সম্পর্ক। এই যে আমরা শিক্ষা জানলাম এবং শিক্ষা দর্শন জানলাম, যে শিক্ষা এবং দর্শনের আদৌ সম্পর্কটা কি? দুটোই তো একটা জ্ঞানের ক্ষেত্র, এটাও একটা জ্ঞানের ক্ষেত্র। এখানেও নতুন নতুন জ্ঞান উদ্ভাবন করা যায় এবং দর্শনেও কি করা যায়, নতুন নতুন সত্যের উদ্ঘাটন করা যায় বা নতুন নতুন সত্যের উন্মোচন করা যায়, এটাও একটা দর্শন। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক জানার আগে তোমাদের একটা বিষয় দেখাই, যে একজন বিজ্ঞানী এই যে শিক্ষার দর্শন সম্পর্কে খুব সহজভাবে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটা হচ্ছে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কয়েন, এখানে আছে হয়তো হেড আর এবং উল্টো দিকে আছে টেল। তো ঠিক তেমনি শিক্ষা এবং দর্শন এর মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে যায় বা সম্পর্ক যদি বলে, বিজ্ঞানী জেমস বলছেন যে শিক্ষা এবং দর্শন হচ্ছে একই মুদ্রার দুটি পিঠ। অর্থাৎ এক পিঠ যদি হয় দর্শন, তো অবশ্যই তার অপর পিঠ হবে শিক্ষা। তাহলে কত সুন্দর একটা বিষয় দেখছো, যে এই দুটো বিষয় একদম পরস্পর অতি গুরুত্বপূর্ণ ভাবে দুটি বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। ওই জন্য দেখো দার্শনিক জেমস রস বলছেন যে শিক্ষা ও দর্শন হচ্ছে একই মুদ্রার দুটি দিক। যেটা তোমাদের বললাম, যে একদিক যদি দর্শন হয় তাহলে অবশ্যই তার অপর দিক হবে শিক্ষা। এবং শিক্ষা ও দর্শন অতপ্রতভাবে সুসম্পর্কিত এবং এই দুটি জ্ঞানমূলক ক্ষেত্র পরস্পরকে সমৃদ্ধ করে যুগ উপযোগী করে তুলেছে। অর্থাৎ দুটি দিক, শিক্ষা এবং দর্শন, এটা পরস্পর যদি সংযুক্ত হয়ে যায় তাহলে আমাদের যে পরস্পর যে জ্ঞানমূলক ক্ষেত্রটাকে আরো সমৃদ্ধ করে তুলছে এবং আরো উন্নত করে তুলছে। যেমন দেখো, দর্শন যেমন শিক্ষার প্রতিটি ক্ষেত্রকে পথ নির্দেশ করে। প্রতিটি ক্ষেত্র কোনগুলো? যেমন তোমাদের শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করতে সাহায্য করছে, শিক্ষার মূল্যায়ন কৌশল নির্ধারণ করতে সাহায্য করছে। ঠিক তেমনি দর্শন শিক্ষার প্রতিটি দিককে পথ নির্দেশ করছে। ঠিক তেমনি উন্নত শিক্ষা নতুন দার্শনিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটায়। তোমার মধ্যে যদি উন্নত চিন্তা থাকে তাহলে তুমি হচ্ছে একজন দার্শনিক, যেটা নতুন চিন্তার উন্মোচন ঘটাবে। শিক্ষা এবং দর্শন এর সম্পর্ক জানার আগে আমি তোমাদের সামনে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শিক্ষার উপর দর্শনের প্রভাব, এবং দর্শনের উপর শিক্ষার প্রভাব। কারণ দুটোই তো জ্ঞানমূলক ক্ষেত্র। এই যেমন একে প্রভাব বিস্তার করছে, ঠিক তেমনি দর্শনও শিক্ষাকে প্রভাব বিস্তার করছে। বা শিক্ষার উপর যেমন দর্শন প্রভাব বিস্তার করছে, ঠিক তেমনি দর্শনের উপরও শিক্ষা বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করছে। তো প্রথমে আমরা জেনে নেব শিক্ষার উপর দর্শনের প্রভাবটা কি, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে দর্শনটা কি কি প্রভাব ফেলছে সেই বিষয়টা জেনে নেব। যেমন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দেয় আমাদের এই দর্শন আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। এবার কিভাবে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখো, আমাদের দর্শনের বিভিন্ন স্কুলস আছে, যেমন পাশ্চাত্য দর্শন বা ভারতীয় দর্শন। তো তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো, যে ভারতীয় দর্শনের বিভিন্ন ভাগ, আস্তিক বা নাস্তিক, পরবর্তী ভিডিওতে হয়তো তোমরা পেয়ে যাবে। তবে শিক্ষার লক্ষ্য কিভাবে নির্ধারণ করছে দর্শন, সেটা তোমাদের সামনে একটু বোঝার চেষ্টা করো। দেখো, এদের বিভিন্ন স্কুলস আছে, তারা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে যে শিক্ষার লক্ষ্য এইরকম হওয়া উচিত। যেমন ভাববাদীরা বলছেন, যারা ভাববাদ দার্শনিক, তারা বলছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আত্মোপলব্ধি বা মোক্ষ লাভ বা ঈশ্বরকে উপলব্ধি করা হচ্ছে শিক্ষার চরম লক্ষ্য। আবার প্রকৃতিবাদী যারা দার্শনিক তারা বলছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আত্মসংরক্ষণ বা আত্মপ্রকাশ বা আমাদের প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া হচ্ছে শিক্ষার লক্ষ্য। এটা প্রকৃতিবাদীরা বলছেন। এবার আমি যদি বলি, তাহলে প্রয়োগবাদীরা বলছেন
প্রয়োগবাদ দার্শনিকরা বলছেন যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমাজের উপযোগিতা সম্পন্ন কোনো বিষয়, সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান রাখা প্রয়োজন। অর্থাৎ যে বিষয়ের উপযোগিতা আছে সেই বিষয়ে আমাদের প্রয়োজন, সেই বিষয়টা আমাদের কাজে লাগবে বা সেই বিষয়টাকে আমরা তুলে ধরবো, বা সমাজে উপযোগী কোনো বিষয়বস্তুকে আমরা আমাদের সমাজের প্রয়োজন মতো সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রয়োগবাদীদের দর্শনিকের মতে, বা প্রয়োগবাদ দর্শনিকরা বলছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত যে সমাজকে কেন্দ্র করে, অর্থাৎ যে বিষয়টার আমাদের উপযোগিতা আছে সেই বিষয়টা আমরা রাখবো, যার উপযোগিতা নাই সেই বিষয়টা আমরা রাখবো না। এবার মার্ক্সবাদীদের মতে শিক্ষার লক্ষ্য বলছেন, যারা মার্ক্সবাদ দর্শনের মতে শিক্ষার লক্ষ্য, বা তারা শিক্ষার লক্ষ্য কি নির্ধারণ করে রেখেছে দেখো, তারা বলছে যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত যে ক্লাসলেস সোসাইটি, অর্থাৎ শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠা হচ্ছে শিক্ষার লক্ষ্য। তাহলে আমরা দেখো তাদের মতে, অর্থাৎ বিভিন্ন দার্শনিক মতবাদ তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা আমাদের পাশ্চাত্য দার্শনিক মতবাদ, তারা আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, যার উপর ভর করে বা যার উপর ভিত্তি করে আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে শিক্ষা ক্ষেত্রে দর্শনের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করছে। তারপরে আমরা শিক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ লক্ষ্যের উপর নির্ধারণ করেই তো আমাদের পাঠ্যক্রমটা রচনা করা উচিত। পাঠ্যক্রম বিষয়টা কি? পাঠ্যক্রমটা হচ্ছে এমন একটা বিষয় বা যে বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি, যে বিষয়ের উপর আমরা জ্ঞান লাভ করি সেটা হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের ইংরেজি তোমরা পাঠ্যক্রম জেনেছো যে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাঠ্যক্রম। যে উপাদানটা যদি না থাকে তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটাই চলবে না, কারণ এর উপর ভিত্তি করেই শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়টা পরিচালিত হয়, মানে এর উপরই আমরা জ্ঞান অর্জন করি। তো ঠিক তেমনি কোন বিষয়ের উপর জ্ঞান অর্জন করলে শিক্ষার লক্ষ্যে, শিক্ষার চরম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, সেটাও আমাদের নির্ধারণ করে দেয় দর্শন। সেই জন্য দর্শনের উপর বা শিক্ষার উপর দর্শনের প্রভাব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার কিভাবে প্রভাবটা ফেলছে সেই বিষয়টা তোমরা একটু জাস্ট বুঝে নাও। সেটা হচ্ছে, দেখো আমরা সকলেই জানি দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে জীবনের লক্ষ্য, এবং জীবনের লক্ষ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে শিক্ষার লক্ষ্য, আর শিক্ষার লক্ষ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে এই শিক্ষার পাঠ্যক্রম। তাই শিক্ষার পাঠ্যক্রমটা অবশ্যই লক্ষ্য কেন্দ্রিক হওয়া উচিত। এবার পাঠ্যক্রমটা কিভাবে? এবার ধরো ভাববাদীদের মতে আমাদের শিক্ষার লক্ষ্যটা কি বললাম? ভাববাদ যেহেতু আমাদের শিক্ষার লক্ষ্য তৈরি করে দিয়েছে ঈশ্বরকে উপলব্ধি করা বা আত্ম উপলব্ধি করা, তাহলে তাদের মতে পাঠ্যক্রমটা কিরকম হওয়া উচিত? তাদের মতে পাঠ্যক্রম হওয়া উচিত ধর্মতত্ত্ব বা নীতি তত্ত্ব, এই বিষয়টা যাতে তাদের পাঠ্যক্রমে থাকে, তাহলেই আত্ম উপলব্ধি করা সম্ভব বা ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। এবার প্রকৃতিবাদী, যেহেতু যারা প্রকৃতিবাদী দার্শনিক, তারা আমাদের পাঠ্যক্রম নির্ধারণ করে দিচ্ছে কিরকম ভাবে দেখো, তারা বলছে নিজেকে সংরক্ষণ করা, তারা বলছেন যে আত্মসংরক্ষণ করা বা আত্মপ্রকাশ করা এবং প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। ওই জন্য প্রাকৃতিক বিভিন্ন বিষয়বস্তু যেমন কৃষিকাজ, পশুপালন ইত্যাদি আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি। তারপরে কি? প্রয়োগবাদ। তো প্রয়োগবাদ অনুসারে শিক্ষার পাঠ্যক্রম কিরকম হওয়া উচিত? তারা বলছেন যে বিষয়টা উপযোগিতা আছে সেটাই আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকা দরকার। তাদের মতে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, আমাদের সমাজে যেটার উপযোগিতা আছে সেটাই আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। এবার যদি মার্ক্সবাদের কথা বলি, মার্ক্সবাদ, তাহলে তাদের পাঠ্যক্রমে আমাদের কোন কোন বিষয়গুলো থাকবে? শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা গঠন করা এবং মার্ক্সবাদের জীবনী, ইতিহাস আমাদেরকে সিলেবাসে রাখতে হবে। এছাড়াও আমাদের অর্থনীতি বিষয়টা কি, অর্থনীতি বিষয় সম্বন্ধে এই আমাদের পাঠ্যক্রমে থাকতে হবে, সেই বিষয়টা আমাদের নির্ধারণ করে দেয় এই দর্শন। তাহলে দর্শন থেকেই আমরা শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার পাঠ্যক্রম কিরকম হওয়া উচিত সেই বিষয়টা আমাদের প্রভাব বিস্তার করছে শিক্ষা ক্ষেত্রে। এরপরে আমরা জানবো শিক্ষণ পদ্ধতি। তো শিক্ষণ পদ্ধতি তোমরা এর আগেই জানলে। শিক্ষণ পদ্ধতিটা কি? হাউ টু টিচ, বা কিভাবে আমি পড়াবো বা কোন পদ্ধতিতে পড়াবো যাতে শিক্ষার্থীরা খুব সহজভাবে সেই বিষয়বস্তুটা, অর্থাৎ যে বিষয়বস্তুটা আমি পড়াচ্ছি খুব সহজভাবে অর্থপূর্ণভাবে সেটাকে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। তাহলে তারা, অর্থাৎ
দর্শন আমাদের কি করছে? দর্শন আমাদের শিক্ষার পদ্ধতি নির্ধারণ করতে সাহায্য করছে, বা কোন পদ্ধতিতে পড়ালে শিক্ষার্থীরা খুব সহজভাবে বুঝবে সেই বিষয়টাও নির্ধারণ করে দেয়। যদি আমি ভাববাদীদের কথা বলি, তাহলে তারা বলছে যে লেকচার মেথড। লেকচার মেথড মানে কি? এই যে আমি তোমাদের এখন লেকচার দিচ্ছি, যদিও এটা লেকচার মেথড নয়, অর্থাৎ তোমরা কলেজে যখন উঠবে তখন দেখবে বিভিন্ন প্রফেসররা তারা লেকচার দেয়, অর্থাৎ তারা এসে একসঙ্গে অনেক রকম ইনফরমেশন হয়তো কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দেয়। এটা হচ্ছে লেকচার মেথড। তাদের মতে এই অনেকগুলো লেকচার এর মাধ্যমে বা বক্তৃতা দান পদ্ধতির মাধ্যমে আমাদের যে কোনো বিষয়বস্তুকে বা আমাদের যে আত্মোপলব্ধি বা নিজেকে উপলব্ধি করা বা আমাদের যে ঈশ্বরকে উপলব্ধি করার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আমাদের অর্জিত হবে। তাহলে শিক্ষণ পদ্ধতি, ভাববাদীদের মতে শিক্ষণ পদ্ধতি কিরকম হওয়া উচিত? তাহলে বললাম ভাববাদের মতে শিক্ষণ পদ্ধতি হওয়া উচিত যে লেকচার মেথড বা বক্তৃতা দান পদ্ধতি। ভাববাদ আমরা জানলাম। প্রকৃতিবাদ এর মতে শিক্ষার পদ্ধতি কিরকম হওয়া উচিত? তাদের মতে শিক্ষার পদ্ধতি হওয়া উচিত শিশুকে কেন্দ্র করে, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। শিশুর চাহিদা কিরকম, শিশুর প্রবণতা কিরকম, শিশুর ক্ষমতা কিরকম, এই সমস্ত লক্ষ্য রেখে শিক্ষার পদ্ধতি রচনা করা উচিত। এটা আমাদের প্রকৃতিবাদী দার্শনিকরা বলছেন। প্রয়োগবাদ দার্শনিক আমাদের শিক্ষার যে পদ্ধতি আলোচনা করে রেখেছেন বা শিক্ষার যে পদ্ধতি আমাদের দিয়ে গেছেন প্রয়োগবাদ, তো প্রয়োগবাদীরা বলছেন শিক্ষার পদ্ধতি হওয়া উচিত সমস্যা সমাধানের পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থী সমস্যা সমাধান করতে পারবে। প্রয়োগবাদ প্রজেক্ট মেথড বা সমস্যা সমাধান পদ্ধতির কথা এখানে বলেছেন, যা আমাদের শিক্ষা প্রক্রিয়াকে খুব গুরুত্বপূর্ণ বা সঠিক বা শিক্ষা প্রক্রিয়াকে একটা সঠিক নির্দেশ দিয়ে থাকে। এই পদ্ধতিগুলো যা আমাদের শিক্ষা প্রক্রিয়াকে সঠিক দিক নির্দেশ দিয়ে থাকে। এবার আমরা জেনে নেব শিক্ষকের ভূমিকা, অর্থাৎ দর্শন কিভাবে আমাদের শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা উপর প্রভাব বিস্তার করে। আমরা সকলেই জানি শিক্ষক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদানটা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বা যে উপাদানটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে জ্ঞান দান করে থাকে, বা যেটা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা যেতে পারে, যার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। অর্থাৎ শিক্ষকের ভূমিকা কিরকম হওয়া উচিত বা কিভাবে শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসবেন, কিভাবে শিক্ষক শিক্ষার্থীদের বিষয়বস্তুটা উপস্থাপন করবেন, শিক্ষকের ভূমিকা কিরকম হওয়া উচিত, শিক্ষকের ব্যবহার কিরকম হওয়া উচিত, সেই সমস্ত বিষয়টা আমাদের বলে দেয় এই শিক্ষা দর্শন, বা সেই সমস্ত বিষয় আমাদের বলে দেয় এই দর্শন, যা শিক্ষা প্রক্রিয়াকে আরো বেশি উন্নত করে তোলে। ওই জন্য দার্শনিক প্লেটো বলছেন একজন শিক্ষককে অবশ্যই আদর্শবান চরিত্রের এবং দার্শনিক হওয়া প্রয়োজন, যা আমাদের শিক্ষা প্রক্রিয়াকে খুব উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। নেক্সট, এবার আমরা জানবো দর্শনের উপর শিক্ষার প্রভাব। তো শিক্ষার উপর দর্শনের প্রভাব আমরা জেনে গেলাম। কত প্রভাব? তার মানে কি? শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দিচ্ছে, পাঠ্যক্রম নির্ধারণ করে দিচ্ছে, শিক্ষকের ভূমিকাও নির্ধারণ করে দিচ্ছে আমাদের এই দর্শন, যা শিক্ষা প্রক্রিয়াকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। এবার আমরা জানবো শিক্ষা দর্শনের উপর শিক্ষার প্রভাব। দর্শন যেমন শিক্ষার উপর প্রভাব বিস্তার করছে, ঠিক তেমনি দর্শনের উপর শিক্ষার প্রভাব বা দর্শনের উপর শিক্ষাও বিভিন্ন প্রভাব বিস্তার করছে। তার কারণ হচ্ছে একটাই, এই জ্ঞান শিক্ষার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয় এবং শিক্ষায় আমাদের প্রকৃত দার্শনিক তৈরি করতে সাহায্য করে। তাহলে এই জন্য একজন বিজ্ঞানী বলছেন, জন ডি উই বলছেন, এডুকেশন ইজ দ্য ল্যাবরেটরি অফ ফিলোসফি হোয়ার ভ্যালিডিটি অফ ফিলোসফিক্যাল ট্রুথ ইজ টেস্টেড। অর্থাৎ তিনি শিক্ষাকে বিভিন্ন দার্শনিক তত্ত্ব ও সত্যের যথার্থতা ও বৈধতা যাচাইকরণের পরীক্ষাগার হিসেবে মর্যাদা দিয়েছেন। তার মানে কি বলছেন? যে এডুকেশন ইজ দ্য ল্যাবরেটরি, শিক্ষা হচ্ছে একটা পরীক্ষাগার। কার পরীক্ষাগার? যেখানে অফ ফিলোসফি, কার পরীক্ষাগার? ফিলোসফির পরীক্ষাগার, যেখানে হোয়ার ভ্যালিডিটি অফ দ্য ফিলোসফিক্যাল ট্রুথ ইজ টেস্টেড। অর্থাৎ যে ফিলোসফিক্যাল যে সত্যটা আমরা উদ্ঘাটন করলাম, ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক যে তত্ত্বটা আমরা উদ্ঘাটন করলাম, সেই তত্ত্বটা আদৌ সত্যতা আছে বা আদৌ ভ্যালিড না ইনভ্যালিড,
সেটাই আমরা শিক্ষা একটা পরীক্ষাগার হিসেবে কাজ করে, সেই বিষয়টাই আমরা এখানে টেস্ট করে দেখি বা পর্যবেক্ষণ করে দেখি। সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা এবং দর্শন এই দুটি বিষয় গভীরভাবে সম্পর্কযুক্ত। তার কারণ হচ্ছে শিক্ষা, দর্শন হচ্ছে ভিত্তি এবং শিক্ষা হচ্ছে তার কাঠামো। তাহলে আমরা বুঝতে পারছি যে শিক্ষা এবং দর্শন গভীরভাবে সম্পর্কযুক্ত, যেটি একটি ছাড়া অপরটিকে বা একটি বাদ দিয়ে আর একটির কথা ভাবাই যায় না। অর্থাৎ শিক্ষাকে বাদ দিয়ে দর্শনের কথা ভাবা যায় না এবং দর্শনকে বাদ দিয়ে আমরা শিক্ষার কথাও ভাবতে পারি না। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এবং তোমরা এক কাজ করবে যে আমাদের যে এই ভিডিও কন্টেন্টগুলো যে অথেন্টিক কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে, যাতে তোমরা যেমন দেখার সুযোগ পাচ্ছ একদম ফ্রিতে ক্লাস, ঠিক তেমনি তোমার বন্ধু বান্ধবরাও যাতে এই ফ্রিতে ক্লাস পেয়ে যায়। সেই জন্য আমাদের যে এলিট অ্যাপ আছে, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং তোমরা সমস্ত নোটস এবং আমাদের যে ভিডিও লেকচার বা তোমরা যদি FM আকারে বা অডিও যদি তোমরা শুনতে চাও এবং MCQ প্র্যাকটিস যদি করতে চাও, তাহলে আমাদের এলিট অ্যাপটি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ সবাইকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।